তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে থার্ড সেমে পড়ছো, তোমাদেরকে যে সাজেশনটি দেওয়া হয়েছিল সেখানে বলেছিলাম বৈষ্ণব পদাবলী থেকে গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে 5 নাম্বারের এলেও আসতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তরটিই কিন্তু লিখে নেব খাতাতে, এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব শাক্ত পদাবলীর মধ্যে যে সমাজ চিত্রটি ফুটে উঠেছে সেটি এই চ্যানেলেই কিন্তু আলোচনা করা হবে। তো চলো, বৈষ্ণব পদাবলী থেকে যে প্রশ্নটি বলেছিলাম সেটির উত্তর আমরা লিখব। তো প্রশ্নটি আবারও একবার বলছি, প্রশ্নটি কি না, গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য আলোচনা করো। ঠিক আছে, এবার সুন্দর করে তোমরা উত্তরটি খাতাতে লিখে নাও। ঠিক আছে, প্রথম আমরা একটু ভূমিকা অংশ দিয়ে নেব। কি না, মধ্যযুগে শুরুটা এইভাবে করো। হ্যাঁ, মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হলো বৈষ্ণব পদাবলী সাহিত্য। তারপরে লিখবে চৈতন্যদেবের আবির্ভাবের পরেই বৈষ্ণব পদাবলী সাহিত্যের উন্নতি চরম শিখরে পৌঁছেছিল। তারপর লিখবে চৈতন্যদেবের আবির্ভাবের পর চৈতন্যদেবকে নিয়ে যেমন জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য রচিত হতে থাকে, তেমনি চৈতন্যদেবকে অবলম্বন করে গোস্বামীর বিষয়ক পদ রচনা একটি ধারা তৈরি হয়। এরপর লিখবে এই গোস্বামী বিষয়ক পদকে দুটি ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে কি না, গৌরাঙ্গ বিষয়ক পদ, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে গৌরচন্দ্রিকা। এরপরে আমরা কি লিখব, পয়েন্ট দিয়ে কি স্টার দিয়ে আমরা লিখতে পারি যে গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। তারপর হাইফেন দিয়ে এক একটা পার্থক্য লিখবে। এক নাম্বার পার্থক্য কি, এক নম্বরে লিখবে যে চৈতন্যদেবকে কেন্দ্র করে যে অসংখ্য পদ রচিত হয় এগুলিকে বলা হয় গৌরাঙ্গ বিষয়ক পদ। অপরদিকে, ঠিক আছে, অপরদিকে কি না, রাধাকৃষ্ণের প্রেম লীলাকে সামঞ্জস্য রেখে অনেক গৌরাঙ্গ বিষয়ক পদ রচনা করা হয় যেগুলিকে গৌরচন্দ্রিকা বলা হয়। পরে লিখবে গৌরচন্দ্রিকার অর্থ হলো, তারপর একটু হাইফেন দিয়ে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে আলাদা কালিতে লিখবে কি না, গৌরাঙ্গ রূপচন্দ্রের স্নিগ্ধ কিরণ। ঠিক আছে, ওকে। এরপর 2 নাম্বার পার্থক্য। 2 নাম্বার পার্থক্য কি লিখবে না, প্রতিটি গৌরচন্দ্রিকায় গৌরাঙ্গ বিষয়ক পদ, অপরদিকে গৌরাঙ্গ বিষয়ক পদ মাত্রই কিন্তু গৌরচন্দ্রিকা নয়। ঠিক আছে, এইটাও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। দেখো, এই জায়গা থেকেও কিন্তু একটা প্রশ্ন হয়। প্রশ্নটা কেমন না, প্রতিটি গৌরচন্দ্রিকাই গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ মাত্রই কিন্তু গৌরচন্দ্রিকা নয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, বা যুক্তি দাও। এটাই কিন্তু এই যে পার্থক্য যেটা লেখা আছে এটাই কিন্তু যদি তোমরা যুক্ত করে দাও এই অপরদিকে এগুলো ছেড়ে, কিংবা হয়তো এই পার্থক্যটাই তোমরা লিখে নিলে, তারপরে লিখে নিলে যে এটার জন্য কিন্তু আমরা এটা বলতে পারি যে প্রতিটি গৌরচন্দ্রিকায় গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ মাত্রই কিন্তু গৌরচন্দ্রিকা নয়। বোঝা গেল? এখান থেকেও কিন্তু এটা প্রশ্ন এলে আসতে পারে। তো এটাই পার্থক্য যেটা লেখাচ্ছে, এটাই কিন্তু এর উত্তর। ওকে, তো চল 3 নাম্বার যে পার্থক্যটা লিখবে কি না, গৌরাঙ্গ বিষয়ক পদগুলির মধ্য দিয়ে রাধাকৃষ্ণ লীলার ভাবগত ও রসগত দিকটি ব্যঞ্জিত হয়েছে। অপরদিকে কি না, রাধাকৃষ্ণ লীলার পালা কীর্তনে মুখবন্ধ হিসাবে গীত হয়, সেগুলি হলো গৌরচন্দ্রিকা। ঠিক আছে, পরে 4 নাম্বারে লিখবে কি লিখবে না, গৌরাঙ্গ বিষয়ক পদগুলি মূলত গৌরাঙ্গের ব্যক্তিগত জীবনের প্রাধান্য বেশি। এই সমস্ত পদ চৈতন্যদেবকে নিয়ে রচিত পদ। এই সমস্ত পদগুলি গঠিত হওয়ার সময় পাঠক বা শ্রোতার মনে শ্রী চৈতন্যদেবের অপার মহিমার কথা ফুটে ওঠে। কিশোর গৌরাঙ্গের কৈশোর লীলা, রূপ বর্ণনা, বাল্যলীলা কাহিনী বা বাল্যলীলার কাহিনী প্রাধান্য পেয়ে থাকে। যেমন, এরপর আবার হাইফেন দিয়ে খাতার মাঝ বরাবর চোখে পড়ার মতন এই কোটেশনটা লিখবে। ডবল কোটেশন দিয়ে কি লিখবে না, সচির আঙ্গিনায় নাচে বিশ্বম্বর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকায়। ঠিক আছে, অপরদিকে কি না, গৌরচন্দ্রিকায় বাস্তব কামনা বাসনাযুক্ত অন্ধভক্তকে আলোদান করে রাধাকৃষ্ণের প্রেমকে কামমুক্ত করে অলৌকিক রসাস্বাদনের পথ দেখায়। যেমন, আবার একটু হাইফেন দিয়ে কোটেশনটা লিখবে। হ্যাঁ, হাইফেন দিয়ে খাতার মাঝ বরাবর চোখে পড়ার মতো আলাদা কালিতে লিখবে। কি, এটা যদি ব্লু লেখো তাহলে কোটেশনটা ব্ল্যাক লিখবে, ব্ল্যাক দিয়ে লিখবে, ব্ল্যাক কালি দিয়ে। ঠিক আছে, কি লিখবে না, নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে, ঠিক আছে, পুলক মুকুল অবলম্ব। ঠিক আছে, এরপরে পরিশেষে লিখবে, মানে প্যারা চেঞ্জ করে একটু কি লিখবে না, পরিশেষে বলা যায় গৌরচন্দ্রিকার মধ্যে শ্রীকৃষ্ণ যে গৌরাঙ্গ রূপে তুলার ধরণীতে প্রেমের ঠাকুর বিচিত্র লীলা করে গিয়েছেন, শ্রোতার মনে এই ধারণাটি বদ্ধমূল হয়ে যায়। বস্তুত গৌরাঙ্গ লীলার আলোকেই বৃন্দাবন লীলা যথার্থ স্বরূপটি উপলব্ধি করা যায়। তো এখানেই তোমাদের এই গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার মধ্যে যে পার্থক্যটা সেটি কিন্তু শেষ হয়ে গেল। এটি কিন্তু 5 নাম্বারের মতো করে লেখানো হয়েছে। ভূমিকা অংশ কিছুটা দেওয়া আছে, পরিশেষের জায়গাটা কিছুটা দেওয়া আছে, এবং পার্থক্য 4টি দেওয়া আছে।
5 নাম্বারের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে? বেশি লেখার কোনো মানে হয় না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা এই গৌরচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পদের মধ্যে পার্থক্যটি একটু লিখে দিন। তো এই প্রশ্নের উত্তরটা লিখিয়ে দিলাম। তো এর পরবর্তী যে প্রশ্নটি সেটাও আমি কমেন্টটা পিক করেছি। সেখানে তোমরা বলেছিলে যে শাক্ত পদাবলীর যে সমাজচিত্র সেই সমাজচিত্রের জায়গাটাও কিন্তু লেখানো হবে। তারপরেই যে সাজেশনটি আছে সিসি 6 এ সেটি দেওয়ার পরে আমরা কিন্তু ইংরেজি সাহিত্যের ইতিহাস নিয়ে একটু আলোচনা করব লং কোশ্চেনের অ্যান্সার নিয়ে, ঠিক আছে? এবং শর্ট কোশ্চেনও আমি চেষ্টা করছি দেওয়ার। ওকে, তো চলো সুন্দরভাবে এই প্রশ্নটির উত্তরটা লিখে নাও তোমরা খাতাতে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে কি না, শাক্ত পদাবলীর মধ্যে যে সমাজচিত্রটি ফুটে উঠেছে সেটি কিন্তু আমরা আলোচনা করব। ওটিও কিন্তু শাক্ত পদাবলীতে খুব বেশি ইম্পর্টেন্ট 10 নাম্বারের জন্য, ঠিক আছে? তো চলো, ততক্ষণে অবধি সকলে ভালো থাকো এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলের পরীক্ষা কিন্তু ভালো হবে, একদম চাপ নেবে না। একটু ধৈর্য সহকারে একটু ভালোভাবে পড়ো, রিভিশন দাও, তাহলেই দেখবে কিন্তু সুন্দর পরীক্ষা দিয়ে আসতে পারছো, ঠিক আছে? তো চলো, সকলে ভালো থাকো এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাক্ত পদাবলীর সমাজচিত্রকে নিয়ে। তোমরা চাইলে কমেন্ট করতে পারো যার কোন কোন প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রয়োজন, ঠিক আছে? ওকে, চলো।